মুসলমানরা তাদের সমাজের কল্যাণের জন্য যে সম্পত্তি দান করে থাকে আল্লাহর উদ্দেশ্যে, সেটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি কারুর ব্যক্তিগত নয়, আর কেউ বিক্রিও করতে পারবে না বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য এটা ব্যবহার করা যাবে, সেটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এতিমখানা, মাদ্রাসা, এইসব ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। এই সম্পত্তি নিয়ন্ত্রিত হতো 1995 সালের ওয়াকফ অ্যাক্ট দ্বারা। এটা প্রতিটি রাজ্যে আছে এবং প্রতিটি রাজ্যে এর জন্য একটা বোর্ড গঠন করা হয়, যেটা ওয়াকফ বোর্ড নামে পরিচিত। বোর্ডগুলির দায়িত্বে থাকতেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারের কিছু মনোনীত প্রার্থীরা, আর কিছু এমএলএ, এমপি এবং কিছু মুসলিম পার্সনও, মানে বেশিরভাগই মুসলিম পার্সন থাকতেন। তারপরে এটা পরিচালনার জন্য আরো কিছু লোক এখানে থাকতেন, যারা এই সম্পত্তির পরিচালনা করছেন বা দেখভাল করছেন। সারা ভারত জুড়ে 9.4 লক্ষ এইরকম সম্পত্তি আছে, যার মধ্যে 8.7 লক্ষ সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে, যার বর্তমান বাজার মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। আর এই সম্পত্তির রক্ষণাবেক্ষণ, এই সম্পত্তি কিভাবে চলবে বা কিভাবে একে ব্যবহার করা যাবে, সমস্ত কিছুর সিদ্ধান্ত একমাত্র ওয়াকফ বোর্ড নিতে পারত। এখানে আইন আদালতের কোনো বিশেষ ভূমিকা থাকতো না। যদি কারোর সমস্যা থাকতো, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মানে ক্ষমতা যদি থাকে, সেটা কার? ওয়াকফ বোর্ডের। এইভাবে চলতে থাকার পরপর ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে অনেক বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ ওঠে। যেরকম সুরাটের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়। তামিলনাড়ুর রুচিরাপল্লী গ্রামের এক ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি তিনি বিক্রি করবেন ঠিক করেন। বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন যে পুরো গ্রাম নাকি ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে, মানে পুরো গ্রাম ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এইসব ঘটনার ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন রকম বিতর্ক দেখা দেয়। আর এই বিতর্কের ফলে সারা ভারতে সমস্ত হাইকোর্টে প্রায় 120টি পিটিশন জমা পড়ে। ওয়াকফ বোর্ডের পক্ষে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। গত 2 বছরে সারা ভারতে প্রায় 120টি পিটিশন জমা পড়ে হাইকোর্টে, মানে প্রতিটি রাজ্যের হাইকোর্টে জমা পড়ে। তারপর এই ওয়াকফ বোর্ডের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। গত 2024 আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার একটা বিল আনে। কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ আইনটি সংশোধনের জন্য যে বিলটি আনে, তাতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল ওয়াকফ বোর্ডকে আধুনিকরণ করা এবং এই ওয়াকফ আইনের যে সমস্ত ফাঁকফোকর আছে সেগুলিকে বন্ধ করে দেওয়া। আর তখন থেকে ঝামেলা শুরু হয়। ভারতের বিরোধী দলগুলি এবং মুসলিম কিছু নেতারা তারা এটাই বলতে থাকেন যে কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে মুসলমানদের সম্পত্তির ওপর দখলদারি করছে। কেন্দ্রীয় সরকার তার নিজের অধিকার ফলানোর জন্য নাকি এই বিলটির সংশোধন করছেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের প্রতিবাদ শুরু হয়। অবশেষে 2025-এর 3রা এপ্রিল বিলটি পার্লামেন্টে পাস হয়। বিলের পক্ষে 288টা ভোট এবং বিপক্ষে 232টা ভোটে বিলটি পার্লামেন্টে পাস হয়ে যায়। এবং নতুন যে সংশোধন আইনটি আসে তাতে কি কি বলা আছে? নতুন আইনে প্রথমে বলা আছে যে কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলা হবে আর কোনটাকে নয়। প্রথম কথা এটা বলা আছে, ভারতে অনেক ঘর জমি জমা এতদিন ধরে যেটা ওয়াকফ সম্পত্তি বলে বৈধ স্বীকৃতি পেয়েছে, তা শুধুমাত্র মুখের কথায়, ওরাল ডিক্লারেশনের মাধ্যমে। এর কোনো লিখিত নথি নেই, যা মুসলিম সমাজ এতদিন ধরে ব্যবহার করে আসছে। এর ফলে এটা ওয়াকফ সম্পত্তি স্বীকৃতি পেতে কোনো অসুবিধা হয়নি তাদের। কিন্তু বর্তমানে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলতে হলে তার বৈধ নথি দেখাতে হবে, না হলে কিন্তু সেটা ওয়াকফ সম্পত্তি বলা যাবে না বা ওয়াকফ সম্পত্তি করা যাবে না। বাস্তব তো কোনো নথি নেই, যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বললে তো হবে না। যেরকম ব্যাপারটা হয়েছে তামিলনাড়ু রুচিরাপল্লী গ্রামের, ব্যক্তিগত সম্পত্তি যখন বিক্রি করতে যায় তখন জানতে পারে যে এটা ওয়াকফের আন্ডারে চলে গেছে। এরকম তো হয় না। ধরুন আপনি আজকে কোথাও আছেন, কালকে ওটা দেখবেন ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে। এই আইনে আরো বলা হয়েছে, বিশেষ করে যে সমস্ত বিতর্কিত জায়গা, যেরকম কোনো সরকারি খাস জমি, সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে যাওয়া যাবে না। ওয়াকফ বোর্ডের আন্ডারে সেটা কখনোই যেতে পারে না। আর যদিও সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে যায়, তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ওয়াকফ বোর্ড নয়, সরকার নেবে। হ্যাঁ, যেটা খাস জমি, যেটা সরকারি জমি, তার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নেওয়ারই অধিকার আছে। নতুন আইনে আরো এটাও বলা হয়েছে যে মুসলিম নন এমন ব্যক্তিরা এই ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন। এতদিন ধরে ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক থাকলে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। বর্তমানে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে। হ্যাঁ, ভারতে তো সুপ্রিম কোর্ট আছে, তো তাহলে ওয়াকফ বোর্ড কেন সিদ্ধান্ত নেবে?
নতুন আইনে আরো এটা বলা হয়েছে যে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে আগামী 6 মাসের মধ্যে সেন্ট্রালাইজ রেজিস্ট্রেশন করতে হবে। নতুন করে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তির আওতায় নিয়ে আসতে হলে তাকে সেন্ট্রালাইজ রেজিস্ট্রেশনে আবেদন করতে হবে। ওয়াকফ সম্পত্তি যদি সার্ভে বা সমীক্ষা করার প্রয়োজন বলে মনে করে, তাহলে সেখানে সিদ্ধান্ত নেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু সরকার নিতে পারে। এখানে কিন্তু কারোর সম্পত্তি ছিনিয়ে নেওয়ার কোনো কথা তো নেই। তাহলে শুধু শুধু কেনই বা এরকম প্রতিবাদ আন্দোলন চলছে? আগে যে ওয়াকফ আইনটা ছিল সেটা হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল কার? না, ওয়াকফ বোর্ডের। আপনার সম্পত্তি চলে গেছে বা নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, তাহলে আপনি কোনো আদালতে যেতে পারবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তা ওয়াকফ বোর্ডই নেবে। এটা ঠিক ছিল না? বর্তমানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন, এটা ঠিক আছে। কি মনে হয় আপনার? কমেন্ট করে জানাবেন।